আচ্ছা, তো কালকে তো তোমাদের ফিজিক্সের পরীক্ষা, আশা করি ভালোই হবে সবার। এবার ব্যাপার হচ্ছে, আমি যে কটা ভিডিও দিয়েছি এবং যা যা নোটস দেওয়া হয়েছে গ্রুপে নিশ্চয়ই সবাই পেয়েছো। ওখানে সাজেশন বলে একটা আমি লাস্ট মডেল পেপারও দিয়েছি গ্রুপে। ওই মডেল পেপারটা দেখবে অত, কোশ্চেনটা আমি বলছি কোশ্চেনটা একটু টাফ আছে, ঠিক আছে? এবং ওখানে একটা কোশ্চেনের মধ্যে অনেক বেশি পার্ট করা আছে, এত পার্ট কিন্তু দেবে না পরীক্ষায়, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, কি বলে, সাজেশন বলে একটা আমি পিডিএফ দিয়েছিলাম তার আগে, যেখানে শুধু থিওরিটিক্যাল সাজেশন ছিল, তো সেগুলো দেয়া আছে। এবার ব্যাপার হচ্ছে, আমি দেখছি গ্রুপে ইদানিং অনেকে বলছেন ম্যাথসের কমন দিতে বা নিউমেরিক্যাল কমন কিছু বলতে, সাজেশন বলতে। তো আমি প্রথমে একটা জিনিস বলি, পরীক্ষার এন্ড মোমেন্টে যদি কেউ ভাবো যে আমি শেষ মুহূর্তে এসে প্রচুর কিছু পড়ে উদ্ধার করে দেবো, তাহলে কিন্তু সম্ভব নয়। এটা ঠিক যে ফিজিক্সে বা ফিজিক্স কেন না, সেমিস্টার প্রথম সেমিস্টার কেউ ঠিকঠাক পড়ে না, সব ওই লাস্ট এক মাস গিয়ে পড়াশোনা হয়। কিন্তু তবুও অ্যাটলিস্ট সাবজেক্টের ওপর কিছু জানতে হয় যে কি আছে না আছে। এবার যদি সে একটু জেনে থাকে তাহলে তার পক্ষে অসুবিধা হবে না। আর যদি কিছুই না জেনে থাকে, সে যদি ভাবে এক মাসে আমি উদ্ধার করব, তাহলে তার জন্য নিউমেরিক্যাল নয়, তার জন্য থিওরি বেস্ট। ঠিক আছে? নিউমেরিক্যাল কিন্তু আমি আগেও বলছি, নিউমেরিক্যাল সবাই অ্যাটেন্ড করতে পারে না। কারণ নিউমেরিক্যাল, বেসিক্যালি নিউমেরিক্যাল ম্যাথস বা ফিজিক্সে সরি, যে নিউমেরিক্যাল গুলো থাকে, ওই নিউমেরিক্যাল এভাবে কমন আসবে কিনা যে দাদা এই চারটে বলে দিলাম, এই চার থেকে তিনটে হয়ে যাবে, এরকম ভাবে কোনোদিন বলা যায় না নিউমেরিক্যাল। ম্যাথসেরও সেম প্রবলেম, ম্যাথসে তুমি যদি ডেরিভেটিভ না জানো, তুমি কোনোদিন কিছু অঙ্ক করতে পারবে না। সুতরাং ডেরিভেটিভের মধ্যে কোন ডেরিভেটিভ আসবে বলা যায় না। বেসিক্যালি আমরা বলতে পারি যে ডেরিভেটিভ ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন ইম্পর্টেন্ট, এগুলো বলা যেতে পারে, কিন্তু ওই ডেরিভেটিভের মধ্যেই ছটা অঙ্ক করে যাও, চারটে চলে আসবে, এইভাবে কোনোদিন বলা যায় না। সুতরাং ওই ফিজিক্সে বা ফার্দার সেমিস্টারে যদি এইরকম কেউ এক্সপেক্ট করে থাকো যে ছটা অঙ্ক করে যা, ছটার থেকে চারটে চলে আসবে, এরকম কিন্তু সম্ভব না। টপিক বলে দিতে পারি যে টপিকটা ইম্পর্টেন্ট, বাট যে আদার্স টপিকগুলো আছে সেই টপিকগুলো যে ছেড়ে দিয়ে চলে যাবো এমন কিন্তু কনসেপ্ট বলিনি আমি। দ্বিতীয়ত হচ্ছে, নিউমেরিক্যাল কিন্তু বেশি দেবে না ফিজিক্সে, হ্যাঁ দেয়, কিন্তু কিরকম, হয়তো চারটে কি পাঁচটা দেবে, তাও দেয় কিনা সন্দেহ আছে। থিওরি কিন্তু বেশি থাকবে, থিওরি বেশি থাকবে। সুতরাং থিওরি যদি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, নিউমেরিক্যাল কিন্তু কোনোদিন নামাতে পারবে না। কেমন নিউমেরিক্যাল, ধরো এই সাপোজ দিল এরকম ভাবে যে একটা স্ট্রেনের ফর্মুলা কি, আমাদের স্ট্রেন আগের দিন করালাম। স্ট্রেন কি আছে, ডেল এল বাই এল। আর স্ট্রেস কি আছে, এফ বাই এ। এখন এই দুটো নিয়ে কি আসে, স্ট্রেস বাই স্ট্রেন নিয়ে কি আসে, এই দুটো নিয়ে আসে হচ্ছে ইয়ং মডিউলাস। ইয়ং মডিউলাস ওয়াই দিয়ে ডিনোট করে। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, যে স্ট্রেস কি জিনিস, হোয়াট ইজ স্ট্রেস। নেক্সট কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ইজ স্ট্রেন। নেক্সট কোশ্চেন কি আসতে পারে, এখান থেকে আসতে পারে হুকস ল, হুকস ল আসতে পারে। আর কি আসতে পারে এখান থেকে, স্ট্রেসের ইউনিট কি হতে পারে, স্ট্রেস ইউনিট হতে পারে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, বাট নো ইউনিট, স্ট্রেনের নো ইউনিট। ঠিক আছে, হুকস ল আসতে পারে। তারপর হচ্ছে, আর এখান থেকে কি আসতে পারে, পয়জনস রেশিও আসতে পারে, পয়জনস রেশিও আসতে পারে। তাহলে এই যে জিনিসগুলো আছে, এইগুলো তো থিওরি হলো। যদি এই জিনিসটা যদি কেউ মুখস্থ করে যায়, সে যদি আমার অঙ্কটা একটু ঘুরিয়ে দিল, সে কিন্তু বুঝবে না। কিন্তু স্ট্রেস, স্ট্রেন, হুকস ল, পয়জন রেশিও এগুলো যদি কেউ পড়ে যায় না থিওরিটা, তাহলে কিন্তু সে ম্যাথস ওখানে গিয়ে নামাতে পারবে। সুতরাং আমি আবারও বলছি, লাস্ট মোমেন্টে এক্সারসাইজ কিছু করতে যেও না, যাতে মাথা একেবারে পুরো একদম ঘেটে ঘ হয়ে যায়। ভালো করে থিওরি পড়ে যাও, থিওরিটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি আজকে, যেহেতু পরীক্ষা কালকে, আমি আজকে আর নতুন করে এক্সট্রা কিছু বলবো না, আর বেশিক্ষণ ক্লাসও নেবো না। জাস্ট আমি কিছু কিছু টপিক বলে দিচ্ছি, সেগুলো একটুখানি বেশি করে দেখো। আমি আবারও বলছি বেশি করে দেখো, কিন্তু তার মানে এই নয় যে বাকিগুলো দেখবোই না, করলাম না, হয়ে গেল, ওইসব জিনিস করতে যাও না। আমি আবারও বলছি, দাঁড়া এক সেকেন্ড। ইউনিট ওয়ান থেকে আমি প্রথমে বলি। ইউনিট ওয়ান থেকে যদি বলি আমি, এবারে আমার মনে হচ্ছে
rules of homogeneity টা ইম্পর্টেন্ট। এবারে মনে হচ্ছে রুলস অফ হোমোজেনিসিটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ইম্পর্টেন্টটা উপরে সবার জন্য, বাকিগুলো কিন্তু করতে হবে, আগেও বলছি। চেক দ্য ইকুয়েশন, চেক দ্য ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। চেক দ্য ইকুয়েশনটা কিরকম জিনিস, ধরো একটা ইকুয়েশন আছে h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে চেক দ্য ইকুয়েশন মানে কি, এইদিকের ডাইমেনশন আর এইদিকের টোটালটা ডাইমেনশন সেম আসতে হবে, ঠিক আছে। তাই চেক দ্য ইকুয়েশন, এস এর ডাইমেনশন কি, এস মানে ডিস্টেন্সের এল হলো লেন্থ, আর এদিকে হচ্ছে কি হবে, ইউ মানে হচ্ছে ভেলোসিটি, তাহলে ইউ মানে কাইন্ড অফ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এল টি টু দি পাওয়ার -1, আর টাইমের জন্য টি হলো, প্লাস এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, যেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি স্কোয়ার হলো, কারণ টাইম আছে। তাহলে এখান থেকে টি টি উড়ে গিয়ে এল দাঁড়ালো, আর এখানেও টি স্কোয়ার আর টি উড়ে গিয়ে এল দাঁড়ালো। টি টু দি পাওয়ার -2 মানে 1/t স্কোয়ার, তাই উড়ে গেল। এবার দুটো এল মানে কি 12, না এখানে ভুল করবে অনেকে, দুটো এল মানে 12 যোগ করে দিলাম, কিন্তু নয়। ব্যাপারটা এরকম জিনিস, ধরো 2 সেকেন্ড আছে, 2 সেকেন্ড না, আমি 2 মিটার বললাম, 2 মিটার প্লাস 5 মিটার, ঠিক আছে, যোগ করে কত হলো 7। ইউনিটগুলো কি যোগ করে আবার 2m হয়ে গেল, না, ইউনিট তো সেই এমই রইলো। এটা হচ্ছে ম্যাগনিটিউড, এগুলো হচ্ছে রাশি, ইউনিট। তাহলে আমার এখানে লেন্থ হচ্ছে ডাইমেনশন ডিনোট করেছি তো, তাহলে এই দুটো ডাইমেনশন যদি এখানে 1l ধরি, এটাকে 1n ধরি, তাহলে 2l হবে, তাহলে ইউনিটটা সেই এলই তো দাঁড়াবে ডাইমেনশনটা। তাহলে দ্যাট ইজ দ্য চেক ইকুয়েশন, ঠিক আছে। এরকম টাইপের প্রবলেম দিতে পারে, ইকুয়েশন এরকম দিতে পারে। আর একটা ইকুয়েশন আসতে পারে যে, হ্যাঁ পেয়েছি, y ইকুয়াল টু a sin 2 pi t by t, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে বলেছে ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে ম্যাক্স, এখানে হচ্ছে ওয়াইটা বলেছে ডিসপ্লেসমেন্ট আর এও বলেছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এটা বলেছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাই যদি হয় এই দুটো জিনিস দাঁড়ায় যদি, তাহলে দেখো এখান থেকে একটা জিনিস বলো, এই যে 2 pi t by t এই যে পার্টটা আছে, 2 pi t by t এই যে পার্টটা আছে, এইখানে দেখো এটা তো থিটা, ঠিক আছে, তাহলে এর কিন্তু কোনো এটা অ্যাকচুয়ালি আমাদের দাঁড়ায় কি সাইন থিটা, মানে পাশে যে থাকে সাইনের সাথে সে হচ্ছে অ্যাঙ্গেলটা, বাট অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন নেই, অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশনলেস, তাহলে এই পার্টটা কোনো ভ্যালু নেই। তাহলে ওয়াই ইকুয়াল টু এ দাঁড়ালো, তাহলে ওয়াই হচ্ছে আমার কি, এখানে বলছি ডিসপ্লেসমেন্ট, তাহলে ওয়াই ডিসপ্লেসমেন্ট মানে এল হবে, আর এ হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সেও তাহলে এল হবে। তাহলে চেক দ্য ইকুয়েশন ইজ কারেক্ট। এইগুলো হচ্ছে ব্যতিক্রম, জেনে রাখতে হবে যে কার ক্ষেত্রে হয় না, অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশনলেস, ঠিক আছে, অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন নেই। নেক্সট হচ্ছে আচ্ছা, এখান থেকে এগুলো গেল, আর কি এখান থেকে ইম্পর্টেন্ট বাকিগুলো দেখো, কারণ ওই ইউনিট কনভার্সন আছে না, যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ জুল আছে না, যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ জুল, এই 1 নিউটনকে কিভাবে এটা নিয়ে যাবো কনভার্ট, ইউনিট কনভার্সন, এটা দিলেও দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি চলে যাই যেটা, সেটা হচ্ছে
এই ফোর্স আর মোশনে, প্রথম কথা ফোর্স অ্যান্ড মোশনে লিফটের অঙ্ক দেবে, ঠিক আছে? লিফটের অঙ্ক দেওয়ার চান্স বেশি। ওই প্রমাণ যেটা আছে না, প্রুফগুলো, মানে এক একটার জন্য, ডবল ব্লকের জন্য কি হয় না হয়, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। আমি লিফটটা একবার ঝালিয়ে দিই। কিছু লিফটের জন্য যদি একটা অবজেক্ট থাকে এরকম, ঠিক আছে, ধরো তার মাস হচ্ছে এম, যদি মাস এম থাকে তাহলে তার নিচের দিকে হচ্ছে এমজি কাজ করছে, আর নর্মাল ডিরেকশন কি কাজ করছে, ওপর দিকে এন। এবার ধরে নাও লিফট ওপর দিকে যাচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন ওপর দিকে যাচ্ছে যাচ্ছে তো, তাহলে এটা ধরে নাও এইভাবে যাচ্ছে। এবার আমাদের ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ হলো। তাহলে এই যে এফটা আছে কি, টোটাল নেট ফোর্স, তাহলে নেট ফোর্স কোনটা হবে, এটাও নেট ফোর্স এটাও নেট ফোর্স। এখন কথা হচ্ছে কে আগে কে পরে দিব। দেখো এই অ্যাক্সেলারেশনটা যেদিকে হবে ডিরেকশন, সে বড় থাকবে, অ্যাক্সেলারেশন দিকে থাকবে সে বড় থাকবে, তাহলে এইদিকে মুখ আছে, তার মানে এই ফোর্সটা বড়। তাহলে এন মাইনাস এম জি ইকুয়াল টু এম, এম মানে এই এম ইন্টু এ, ঠিক আছে? এই হচ্ছে আমার ফর্মুলা। এবার যদি এটা কোনোভাবে বাই চান্স নিচের দিকে থাকে, তাহলে এটা মাইনাস এটা হবে, ব্যাস এই জিনিস, এরকম ফর্মুলা থাকতে পারে। এই জিনিসটা মাথায় রেখো, তাহলে লিফটে ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, এই কনসেপ্ট দিয়ে অঙ্ক হয়ে যাবে। এটা আমি বলি যে এই কোনো থিওরি, যে কোনো সাবজেক্টে থিওরি এক জিনিস, ম্যাথস এক প্রবলেম, থিওরি করব তারপর ম্যাথ করব, এই কনসেপ্ট বাদ দাও। থিওরি করব মানে থিওরির সাথে ম্যাথ ঢুকে গেল, এবার তুমি থিওরির সাথে ম্যাথ প্র্যাকটিস করবে কিনা সেটা তোমার প্রবলেম। তুমি থিওরিকে আলাদা করছো, ম্যাথকে আলাদা করছো, এটা তোমার প্রবলেম। এক্সামিনার দেখবে টোটালটাকে নিয়ে সাবজেক্ট, তুমি থিওরি করবে, একটা টপিক পড়বে স্ট্রেন কি জিনিস, স্ট্রেন পড়ার পর সেই স্ট্রেন নিয়ে অঙ্কের সঙ্গে সঙ্গে অঙ্ক একটা দেখে নেবে যে স্ট্রেনের যে আমি থিওরিটা জানলাম সেটা অঙ্কের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, ব্যাস অঙ্ক হয়ে গেল। এখন স্ট্রেন করবে, সব চ্যাপ্টার করলাম, তারপর আবার আমি এবার শুরু করি অঙ্ক দিয়ে, এইভাবে কিন্তু সিলেবাস ডিপ্লোমা জীবনে শেষ হবে না। আচ্ছা, একটা জিনিস বলার বিষয় সেটা হচ্ছে এটা তো গেল, ব্যাংকিং রোড খুব ইম্পর্টেন্ট, ব্যাংকিং রোড খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দিতে পারে যে বাইসাইকেল রাইডার, a bicycle rider leans inward in the road, why, in the road explain, ঠিক আছে? সুতরাং এই কোশ্চেনটাই কিন্তু ঘুরে দিতে পারে, ব্যাংকিং রুট কি জিনিস এক দিতে পারলো, অথবা এই কোশ্চেনটা এইভাবে দিল, অথবা দিতে পারে যে tan থিটা ইকুয়ালস টু বি স্কোয়ার বাই আর জি, প্রুভ করো এটা, ঠিক আছে? এটাও কিন্তু ব্যাংকিং রোডেরই প্রশ্ন, একই জিনিস। 2 নম্বর, একটা অঙ্ক করাই তাহলে বুঝতে পারবে। বলছে একটা লোক লিফটের মধ্যে বসে আছে, এরা লোক লিফটের মধ্যে বসে আছে, এই হচ্ছে দুটো হাত, এই হচ্ছে দুটো পা। এই লোকটার ওয়েট হচ্ছে 60 কেজি, তাহলে এমটা হচ্ছে 60 কেজি, এই লোকটার ওজন হচ্ছে এম 60 কেজি। বলছে হোয়াট উইল বি দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য ম্যান, হোয়াট উইল বি দ্য
apparent weight of the man or reaction force by the floor following condition কি কন্ডিশন প্রথমে বলছে লিফট অ্যাট রেস্ট তাহলে দেখো প্রথম কন্ডিশন আগে বলিনি লিফট অ্যাট রেস্ট আচ্ছা পয়েন্টটা লিখেও নি when the lift moving upward আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার মানে আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্সেলারেশন হচ্ছে এত তারপরে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে সেকেন্ড স্কয়ার তাহলে দেখো তিনটে কন্ডিশন দিয়েছে লিফট অ্যাট রেস্ট তাহলে আমি কি জানি একটা ম্যান তার এমজি থাকবে আর নর্মাল ডিরেকশন থাকবে এবার এই যখন লিফট রেস্ট কন্ডিশন তখন এই দুটোই কাজ করছে কারণ তখন অ্যাক্সেলারেশন নেই যখন লিফট অ্যাট রেস্ট কন্ডিশন তাহলে আমরা ফর্মুলা কি জানি এফ ইকুয়াল টু এম এ ঠিক আছে এবার দেখো যদি অ্যাক্সেলারেশন নাই থাকে তাহলে এই কাজটা দরকার নেই তাহলে আমাদের কি জানি আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স সমান সমান আপওয়ার্ড ফোর্স তাহলে এন ইকুয়াল টু এমজি তাহলে এম এর মানটা কত 60 কেজি এম এর মানটা কত হয়েছে লিফটের ওজন মানুষটার ওজন কত 60 কেজি এমটা হচ্ছে 60 কেজি যে লোকটা যে তার ওজন হচ্ছে 60 কেজি আর জিটা হচ্ছে কত 9.8 ঠিক আছে তাহলে এটা গুণ করলে যা হবে সেটা তার নর্মাল রিঅ্যাকশন এত নিউটন একটা কন্ডিশন গেল এখন বলছে যখন আপওয়ার্ড ডিরেকশন তাহলে এবার অ্যাক্সেলারেশন আপওয়ার্ড যদি হয় এটা ধরো এমটা 60 ছিল এখন আপওয়ার্ড যদি হয়ে তাহলে এটা উপর দিকে চলে আসবে এটা কত বলেছে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে ফর্মুলাটা কি আসবে এন মাইনাস এমজি ইকুয়াল টু এম ইন্টু এ তাহলে এন কত আছে এনটা তো আমি বার করবো ইকুয়াল টু এম এ প্লাস এম জি প্লাস এম এ তাহলে এমটা তো হচ্ছে কমন নিলাম তাহলে জি প্লাস এ এবার এমটা তো আমি 60 জানি জিটা 9.8 আর এটা হচ্ছে 4.5 4.9 বাস ক্যালকুলেশন করলে অ্যান্সার যখন নিচের দিকে আবার ডিরেকশন হয়ে যাবে তখন এটা মাইনাস এটা করে ইকুয়াল টু এম এ করবো হয়ে যাবে এই তো অঙ্ক বোঝা গেল আচ্ছা এবার যেটা হচ্ছে ওয়ার্ক পার এনার্জি ইউনিট এটা কত ওয়ার্ক পার এনার্জি ইউনিট 3 মনে হয় ইউনিট 3 তে ওয়ার্ক পার এনার্জি এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নরমাল ফর্মুলা ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস এটা দুটো ভেক্টর ঠিক আছে তাহলে ডট প্রোডাক্টে কি হয় এফ এস কস থিটা তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা নরমাল ভেক্টর ফর্মুলা এই ওয়ার্কের ফর্মুলা তাহলে এখান থেকে যেটা করতে হবে এটা তো করতে হবে এর সাথে জানতে হবে অ্যাঙ্গেল অফ রিপোজ কি তারপর হচ্ছে এফ ইকুয়ালস টু মিউ ইনটু এন দ্যাট ইজ ফ্রিকশন ঠিক আছে এইগুলো পড়তে হবে এখান থেকে আর একটা ফর্মুলা আছে এখানে এই প্রমাণটা আমার মনে হয় না দরকার তবু একবার দেখে এরকম যদি পারো তো যেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ
মুভিং অবজেক্ট অন রাফ ইনক্লাইন প্লেন। মানে কিরকম দেখো, ছবিটা আমি বলি। প্রুভ একটা, তোর একটা অবজেক্ট এখানে রাখা আছে, এই অবজেক্টটাকে আমি এদিকে পুল করে টানছি, দ্যাট ইজ পি। হলো? আচ্ছা, আর এটা হচ্ছে এম যদি হয়, তাহলে এটা নিচের দিকে কাজ করবে এমজি, আর হচ্ছে এটা লম্ব বরাবর নর্মাল ডিরেকশন কাজ করবে, দ্যাট ইজ এন। তাহলে এটার সাথে যদি থিটা অ্যাঙ্গেল থাকে, তাহলে একটা কম্পোনেন্ট এদিকে যাবে, একটা কম্পোনেন্ট এদিকে যাবে। হলো? তাহলে এটা হচ্ছে এমজি কস থিটা, এটা হবে এমজি সাইন থিটা। তো এদিকে যদি আমি ড্র্যাগ করে টানি, তাহলে একটা অপোজিট ফোর্স কাজ করবে, তো দ্যাট ইজ ফ্রিকশন, যেটা এফ, এদিকে কাজ করবে। এই প্রমাণ যেটা আছে সেটা এখান থেকে আসে কি, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইন্টু এস। ঠিক আছে, এই প্রমাণটা কিন্তু দরকার। প্রমাণটা থেকে বড় কথা, এই ফর্মুলাটা মনে রাখা দরকার। সুতরাং এই থিওরিটা পড়লে এই প্রমাণটা চলে আসবে, এটা থাকলে তো অঙ্ক সবাই জানবে। সুতরাং এই অঙ্ক আর থিওরি দুটোকে সেপারেট না করে একসাথে পড়াটাই বেটার। গেল এটা। আচ্ছা, আর একটা কোশ্চেন মনে হলো, সেটা হচ্ছে যে, দাঁড়া, বলছে পেন্ডুলাম ক্লক goes faster in winter and slow in summer, explain why। তো এখান থেকে দেখো, এটা এভাবে করতে হবে। আমাদের ফর্মুলা কি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখন এই ইকুয়েশন থেকে দিতে পারে ইউনিট ওয়ানে চেক দ্য ইকুয়েশন দিতে পারে এখান থেকে, অথবা দিতে পারে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ এল, এই ইকুয়েশন থেকে বার করতে দিতে পারে। ঠিক আছে, এবার এখানে দেখো, যদি আমাদের কোনো একটা লেন্থে কোনো একটা অবজেক্ট আছে, যদি তার আমি টেম্পারেচার বাড়াই, তাহলে যে থার্মাল কন্ডাক্টিভিটি আছে, লিনিয়ার এক্সপেনশন, তাহলে কি হবে, লেন্থের দৈর্ঘ্য বাড়বে। আর যদি টি কমাই, তাহলে লেন্থের দৈর্ঘ্য কমবে। এবার এখানে দেখো, যদি আমি টিটা বাড়াই, যদি টেম্পারেচার বাড়াই আর কি, এইটা কিন্তু টাইম, যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে লেন্থটাও বেড়ে যাবে, লেন্থ বাড়লে টিও বাড়বে। এবার টি বাড়ছে মানে কি, গরমকালে কি হয়, টেম্পারেচার বাড়ে, তো তাহলে লেন্থটাও বেড়ে যাচ্ছে, এই যে টাইমটাও বাড়ছে। তার মানে একটা ঘড়ি এইখান থেকে এখানে আসতে বেশিক্ষণ সময় নিচ্ছে। কিন্তু যদি শীতকাল হয়ে যায়, তখন টেম্পারেচারটা কি কমেতে যায়, তাহলে কমে যদি যায় তাহলে লেন্থটাও কমে যাবে, সেমভাবে টাইম পিরিয়ডটাও কমে যাবে। আর তাই যদি হয়, সেক্ষেত্রে তখন হবেটা কি, তার মানে ঘড়িটা হচ্ছে তাড়াতাড়ি চলে আসছে। এই কারণে বলা হয় যে পেন্ডুলাম শীতকালে হচ্ছে একটুখানি ফাস্ট থাকে, আর গরমকালে হচ্ছে স্লো থাকে। ঠিক আছে,
সেটা গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, একটা প্রবলেম। আচ্ছা, এছাড়া ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ধরো থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি যেটা হচ্ছে কে, একটা ফর্মুলা ছিল তো, যে কিউ ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1 বাই ডি। এখান থেকে কেটা বার করতে হতো, দ্যাট ইজ থার্মাল কন্ডাক্টিভিটি। এই জিনিসটা আসতে হবে, একটা ছবি দিয়ে করিয়েছিলাম মনে আছে, লেকচারে দেখো, আগের লেকচারে আছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে বার্নৌলিস থিওরাম। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে ছোট কোশ্চেন, যে কোএফিসিয়েন্ট অফ viscosity for ideal fluid always 0. Coefficient of viscosity for ideal fluid always 0. আচ্ছা, নেক্সট হলো আচ্ছা একটা প্রবলেম আছে, বলছে প্লেট এরিয়া of 100 সেন্টিমিটার স্কোয়ার is floating on a oil of thickness 2 mm. The coefficient of viscosity of oil, the coefficient of viscosity of the oil 15.5 poise. What is the force when the velocity is, what is the horizontal force when the velocity is 15.5 poise.
তাহলে এখান থেকে দেখো কি কি দেওয়া আছে, একটা প্লেট এরিয়া যার এরিয়া হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার। আর কি দিয়েছে, অয়েলের থিকনেস দিয়েছে 2 mm, আর কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি দিয়েছে 15.5 পয়েন্টস। ঠিক আছে, কেন ঠিক লিখলাম এটা? when the velocity is, এটা ভুল লিখেছি, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি হচ্ছে এত। তাহলে দেখো এখান থেকে আমাদের নর্মাল ভিসকোসিটি একটা ফর্মুলা আছে, এখান থেকে একটা থিওরি আসে যে নিউটনস ফর্মুলা and for coefficient of viscosity, for coefficient of viscosity একটা থিওরি আছে, সেখানে থিওরিটা কিন্তু একটা প্রশ্ন দিতেই পারে। এবার এটা থেকে একটা প্রজেক্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা সেটা আসে এফ ইকুয়ালস টু ইটা ইন্টু এ ডিভি বাই ডিএক্স। তাহলে এবার এখানে এফটা বার করতে হবে, এবার বাকি শুধু ভ্যালুগুলো পুট করলেই হয়ে গেল। এ হচ্ছে পাতি ম্যাথ, এরকমই দেবে, শুধু অঙ্কটা একটু বুঝতে হবে যে কোনটাতে কি দেয়া আছে। এরিয়াতে এত সেন্টিমিটার স্কোয়ার, ইটা দেওয়া আছে মানে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিকে ইটা বলে, তাহলে এটাও জানতে হবে। থিওরি না বলে এসব জানা তো যাবে না, আগের দিন শুধু অঙ্ক করে গেলে কিছুই হবে না, থিওরি যদি না করো কেউ। ইটা, তাহলে ইটার মানটা কত, 15.5 ইন্টু এরিয়া হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 100 রেখে দাও। ডিভি আছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে এটা এই 100 সেন্টিমিটার স্কোয়ার আছে তো, তাহলে ওটাকে হচ্ছে মিটার নিয়ে যেতে হবে, তাহলে 100 ইন্টু 10⁻⁻4 ইন্টু ডিভি আছে, ডিভি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর এক্স যেটা আছে সেটা হচ্ছে থিকনেস, এই থিকনেস 2 mm আছে, তাহলে 2 ইন্টু 10⁻, কত হবে, সেন্টিমিটার মিলিমিটার, তাহলে -3। ব্যাস, এই ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে এফ এর মানটা। এরকমই পাতি অঙ্ক থাকবে, সুতরাং অসুবিধা খুব একটা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার নেক্সট একটা কোশ্চেন দিতে পারে এরকম, how surface tension depends on temperature। দেখো, টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কি হয়, টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে যায়, আর টেম্পারেচার কমালে সারফেস টেনশন বেড়ে যায়। কারণ কি, সব থেকে বড় উদাহরণ, যখন আমরা গরম স্যুপ খাই, সেই স্যুপটা যখন গরম থাকে না তার টেস্ট বেশি পাওয়া যায়, কারণ কি তখন টেম্পারেচার বেশি মানে কি সারফেস টেনশন কম, তার মানে এই লিকুইডটা তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা বড্ড কম থাকে, সেই কারণে এটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে, তার জন্য টেস্টটা পাই। কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন সারফেস টেনশনটা কি হয়, বেড়ে যায়, সেই কারণে হচ্ছে আমরা তখন আর টেস্ট পাই না, নর্মাল জিনিস। ঠিক আছে, এইভাবে কিন্তু বলা যেতে পারে যে সারফেস টেনশনের সাথে টেম্পারেচারের রিলেশন হচ্ছে টেম্পারেচার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সারফেস টেনশন। ঠিক আছে, আচ্ছা গেল। বার্নস থিওরাম তো বলেছি, ডিফারেন্স খুব দরকার। হ্যাঁ, হিট আর টেম্পারেচার মানে ডিফারেন্স, হিট ভার্সেস টেম্পারেচারের ডিফারেন্স। একটা আছে কন্ডাকশন ভার্সেস কনভেকশন ভার্সেস রেডিয়েশন। ঠিক আছে, এই দুটো পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আলফা বিটা গামা তো অবশ্যই লাগবে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে আলফাটা বলে দিল যে লিনিয়ার এক্সপেনশন
লিনিয়ার এক্সপেনশন সাপোজ 2 × 10⁵ এটা বলে দিল। ধরো চাইলো, তখন কি চাইলো, হোয়াট ইজ দ্য ভ্যালু ইন বিটা। একটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশন, একটা হচ্ছে সারফেস এক্সটেনশন, সুপারফিশিয়াল এক্সপেনশন, একটা হচ্ছে ভলিউম এক্সপেনশন। তাহলে এখন যদি এখান থেকে চাই সুপারফিশিয়াল এক্সপেনশনটা, তখন বিটা মানটা বার করতে হবে। তাহলে তখন আমাকে জানতে হবে যে আলফার সাথে বিটার সম্পর্কটা কি। তাহলে আলফা ইকুয়ালস টু বিটা/2 আমরা জানি। তাহলে এই দুটো সম্পর্ক থেকে এখানে আলফার মানটা বসিয়ে বিটা ইকুয়াল টু 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে তখন তার জাস্টিফিকেশন এটা লিখতে হবে যে উই নো আলফা ইকুয়ালস টু বিটা/2 ইকুয়াল টু গামা/3। এটা হচ্ছে জাস্টিফিকেশনে লিখতে হবে, ঠিক আছে? এ পুরো প্রুফ করতে যাবে না কিন্তু, জাস্ট এইটুকু, আলফা ইকুয়ালস টু বিটা/2 ইকুয়াল টু গামা/3। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু বিটা/2 এইটুকু লেখা যায়। তাহলে এই লিনিয়ার এক্সপেনশন মানে এটা দেওয়া আছে, তাহলে আমাকে বার করতে হবে সারফেস এক্সপেনশন বা সুপারফিশিয়াল এক্সপেনশন, সিআই এ সুপারফিশিয়াল এক্সপেনশন। আর যেটা গামা হয় সেটা হচ্ছে ভলিউম এক্সপেনশন, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। স্ট্রেস স্ট্রেন তো অবশ্যই দরকার। আচ্ছা, এখানে হচ্ছে হুকস ল তো বলেইছি। আর হচ্ছে একটা কোশ্চেন খুব রিপিটেড ডিবিএ হয়, রিপিটেড কোশ্চেন একটা, যে রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা অ্যান্ড গামা দিয়ে অপশানগুলো দেয় এরকম ভাবে, রিলেশন বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা যে অপশানগুলো দেবে 1:2:3, 2 নম্বরে দেয় 2:1:3, 3 নম্বরে দেবে 3:2:1, যাই হোক 8টা 3:1 কিছুটা দেবে। তো এরকম হলে রিলেশনটা হবে 1 2 3, 1 2 3। আলফা বিটা গামার মধ্যে যে রিলেশন হয় 1 2 3, ঠিক আছে? অথবা আলফা ইকুয়ালস টু বিটা/2 ইকুয়াল টু গামা/3, নর্মাল জিনিস, মাথায় রাখা যাবে, ঠিক আছে? আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে শুধু পড়তে হবে যে মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, দুটো ইম্পর্টেন্ট। কোনটা দিতে পারে সেটা বলতে পারবো না, তবে দুটোই জেনে রাখো, কারণ বেশি খুব একটা টাফ নয়, শুধু জাস্ট ডেফিনেশন আলাদা। একটা হচ্ছে দুটো, একটা প্যারালাল অ্যাক্সিস, একটা নর্মাল রড আছে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া একটা লেন্থ একদম বটম একদম সাইড দিয়ে, আর একটা হচ্ছে সেন্টার দিয়ে। দুটো মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে, একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, একটা হচ্ছে এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম, আরটা হচ্ছে 3D অবজেক্ট, যেটা XY Z তিনটে দিয়ে বার করতে হয়, সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এখন দুটো অ্যাক্সিস থিওরেম আছে, শুধু দেখে যাও, তা একবার আশা করি হয়ে যাবে। আর যেটা হচ্ছে F ইকুয়ালস টু সেন্ট্রিপেটাল ফোর্স mv²/r। এবার এখান থেকে আমরা জানি V ইকুয়াল টু হচ্ছে আর ওমেগা, নর্মাল রিলেশন। এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে F ইকুয়াল টু m গেল, আর ভির জায়গায় যদি বসিয়ে দিই তাহলে r² ω²/r। তাহলে এখান থেকে F ইকুয়ালস টু আর উড়ে যদি যায়, তাহলে F ইকুয়ালস টু হচ্ছে m ω² ইন্টু r। এটা হচ্ছে নর্মাল আমাদের হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? কিন্তু এবার এখান থেকে এটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। এবার আমরা কি জানি F ইকুয়াল টু m ইন্টু a। এবার এই দুটো ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি, তাহলে F উড়ে গেল, m উড়ে গেল, তাহলে এর জায়গায় থাকছে a ω²r। তাহলে a ইকুয়াল টু হচ্ছে ω² ইন্টু r। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ইট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এটা মনে রাখলেই এই যে পার্টটুকু আছে এটার সাথে কম্পেয়ার করলে যে পার্টটা পড়ে থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে কোনো অঙ্কে যদি লাস্টে ফোর্স বার করার পর যদি বলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বার করতে, শুধু এইটুকু বার করলেই হয়ে যাবে। বেশ, তাহলে এইগুলোই দেখেছো আপাতত পরীক্ষার আগে, লাস্ট মোমেন্টটা বেশি কিছু বলবো না। আশা করি এর মধ্যে থেকে যা হয়েছে, যা পড়েছো এই কদিন ধরে, সেগুলোর মধ্যে থেকে পারবে, কারণ লাস্ট মোমেন্টে পরীক্ষার আগের দিন তো কিছু রেডি করতে পারবে না। সুতরাং বেস্ট অফ লাক, আবার পরীক্ষার পর দেখা হবে।